নমস্কার, আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবারতী। প্রথমে একটা খারাপ খবর দেবো আপনাদের দেবো খারাপ খবর নাকি তৃণমূল কংগ্রেসকে দেবো খারাপ খবর জানি না। তারা নিশ্চয়ই হাত গুনতে জানে এবং হাত গুনছে, কর গুনে বুঝতে পারছে যে এই মুহূর্তে ৮০ নয়, তাদের বিধায়ক সংখ্যা ৭৮। আজ বাংলার রাজনীতির ইতিহাসে এক চরম সন্ধিক্ষণ। আজ যে প্রশ্নটা প্রতিটি অলিন্দে ঘুরপাক খাচ্ছে তা হলো, ভাঙছে তৃণমূল, তৈরি হচ্ছে নতুন তৃণমূল। কি নাম হবে তার? অন্নপ্রাশন কবে হবে? কে তার মুখে ভাত দেবে? এগুলো তো সময়ের অপেক্ষা। কিন্তু গত ১.৫ দশক ধরে বাংলার ক্ষমতাকে নিজের হাতের মুঠোয় যারা রেখেছিল, আজ তা বালির বাঁধের মতো ভেঙে পড়ছে। আর সামনে দাঁড়িয়ে দেখছে পিসি ভাইপো, কারণ এই কোম্পানি তো নেই, আর ভেঙে চুরমার হয়ে গিয়েছে সব কিছু। এবার কি তবে নয়া ফর্মে দেখতে পাবো তৃণমূল কংগ্রেসকে? নাকি যেমন গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে এর আগের শাসকদের পরিণতি হতে দেখেছিস, ঠিক সেই রকমটাই হবে? নামই থাকবে না এই রাজনৈতিক দলটার, ইতিহাসের পাতায় চলে যাবে, ঠাঁই হবে সেখানেই। কারণ গতকালেও কালীঘাটের বৈঠকে যা ঘটেছে তা স্রেফ একটা বৈঠক ছিল না, ওটা ছিল বিদ্রোহের স্পষ্ট ইঙ্গিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় মার খেলেন সোনারপুরে, ডিম ছোড়া হলো, ঢিল ছোড়া হলো, জুতো ছোড়া হলো, ধাক্কা মারা হলো তাকে, প্রায় পড়ে যাচ্ছিলেন মাটিতে। আশা ছিল বিধায়করা পাশে দাঁড়াবেন, যেমন স্যালুট করতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গত ৬ তারিখের বৈঠকে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকছে, আপনারা উঠে দাঁড়ান। কারণ ওকে সেই সময় ৮০ বিধায়ক জয়ের কাণ্ডারি হিসেবে তুলে ধরতে চলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ফল কি হলো? গতকাল কি দেখলেন? ১৬ জন বিধায়ক, বাকি ৬০ জনের বেশি বিধায়ক পাত্তাই নেই। পিসির বৈঠক এড়িয়ে গেলেন এরা। কি ইঙ্গিত দিচ্ছে এই অনুপস্থিতি? রাজনীতিতে সংখ্যার খেলাই শেষ কথা বলে, আর সেই সংখ্যাই এখন তৃণমূলের শেষের শুরু, সেটার স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিচ্ছে। সোনারপুরের মাটিতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে শেষ হয়ে যাচ্ছেন, তার স্পষ্ট প্রতিচ্ছবি দেখা গেল, তখন দলের অন্দরেই একটা ফাটল চওড়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জরুরি বৈঠক ডাকলেন কালীঘাটে, কিন্তু যে দল এক ডাকে কলকাতায় লাখো মানুষ জড়ো করত, যে দল রাজ্যের একেবারে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত দলনেত্রীর একটা ডাকে একেবারে কলকাতার ব্রিগেড হোক, কলকাতায় ধর্মতলা চত্বর হোক ভরিয়ে দিত, নেত্রীর বাড়ির সামনে ভিড় থাকতো, আজ সেখানে একাকী শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে নেত্রীকে। এই ঘরের বৈঠকে কারা এলেন? মাত্র ১৬ জন বিধায়ক। ৬০ জন যে এলেন না, তারা কি করছেন? কেন এলেন না? কারোর সঙ্গে কি যোগাযোগ রাখছেন? অন্য কোনো রাজনৈতিক দলে যাওয়ার কি ভাবনা চিন্তা করছেন তারা? এই ৬০ জন বিধায়ক যারা ঘরবন্দি থাকলেন, যারা অজুহাত দিলেন যে আমাদের বেরোতে ভয় লাগছে, যারা এটা বলছেন যে আমরা বুঝতে পারছি না বেরোলে আবার বাড়ি ফিরতে পারবো কিনা, এটা কি ধরে নেব নাকি এর মধ্যে একটা সুপরিকল্পিত নীরব বিদ্রোহ আছে? যে বিদ্রোহের শুরুটার যে সুতোয় বেঁধে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। কেন বলছি এ কথা? কারণ একটা সই তৃণমূল কংগ্রেস এই সইটাও চুরি করলো। সই চুরি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মারাত্মক অভিযোগ, বিস্ফোরক অভিযোগ করছেন এরা। গরু, কয়লা, পাথর, বালি, চাকরি, এই সব কিছু চুরির পরে এবার নিজের দলের বিধায়কদের সই চুরি করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। বিধায়কদের একটা বড় অংশ তাদের এই অভিযোগকে কিভাবে সামলাবেন পিসি, কিভাবে সামলাবেন ভাইপো, জানি না, সময় বলবে সেই কথা। তবে যে কোম্পানি এতদিন চলেছে সেই কোম্পানিতে এবার তালা পড়তে চলেছে, কারণ এই কোম্পানির চাকর হয়ে থাকতে এরা রাজি নন। কারণ নতুন কোনো একটা রাজনৈতিক দল তৈরি করতে পারেন এই ৬০ জন, নতুন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগদান করে এদের একটা নতুন পরিচয় তৈরি করতে পারেন এই ৬০ জন। বা হতে পারে যে মুকুল রায়ের নামে রেজিস্টার্ড তৃণমূল কংগ্রেস দলটা, সেই মুকুল রায়ের তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই দলটা গেল, সেই দলে ঠাঁই হলো না পিসি বা ভাইপোর। তৃণমূল সত্যি
ভাঙনের মুখে এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। পিসি ভাইপোর তথাকথিত কোম্পানির একাধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়েছেন দলের এই দুই বিধায়ক। আর সততার সাজা এরা কিভাবে পেয়েছেন? বহিষ্কারের মাধ্যমে। আমরা কথা বলেছিলাম সন্দীপন সাহার সঙ্গে। পুরস্কার দিচ্ছে দল, সততার পুরস্কার দিচ্ছে দল, বহিষ্কার করে। বলছেন এন্টালির বিধায়ক, কি বলেছেন এক্সক্লুসিভ সিএনকে দেখুন, শোনাই। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেই দিলেন, সেই একটা অ্যাটেন্ডেন্স খাতাকে রেজলিউশনে পরিণত করে বহু বিধায়ক যেখানে উপস্থিত নেই তাদের ব্লক লেটারে তাদের নাম লিখে সেটাকে জমা দেওয়া হলো রেজলিউশন হিসেবে। এর চেয়ে নিয়ম বহির্ভূত কাজ কি হতে পারে? এই প্রশ্নের জবাব আজকে দলের সর্বোচ্চ নেতৃত্বকে দিতে হবে। নৈতিকতার কাজ করলে এই দলে দল বিরোধীই হয়। যারা অনৈতিক কাজ করে দল তাদেরকে পুরস্কৃত করে, আর যারা নৈতিকতা নিয়ে এগোতে চায়, নিয়ম বহির্ভূত কাজের যারা প্রতিবাদ করে দল তাদেরকে পুরস্কার হিসেবে বহিষ্কার করে। এটাই এই দলের নীতি। এই নীতির জন্যই দলের আজ এই দুরবস্থা। সরাসরি আজকে অভিযোগ করছেন এরা দলের বিরুদ্ধে, কিন্তু প্রশ্ন এটাও অনেকে করছেন যে এতদিন আপনারা কোথায় ছিলেন? আজকে যারা বলছেন না বড় গলা করে যে আজকে আয়না দেখাচ্ছি, আয়নাটা দেখানো দরকার দলকে, তো এতদিন কোথায় ছিলেন? কথা বলতে পারেননি আপনারা? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট থেকে যে বন্দুকের নলটা এদের দিকে তাক করা ছিল এবং ট্রিগারটা যাদের হাতে ছিল সেই আইপ্যাক, তারা যখন সরলো, যখন এই দলটা ক্ষমতা থেকে সরে গেল, তখন এরা একের পর এক মুখ খুলছেন, কথা বলছেন। আজকে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও যে কথা বলছেন যে এদের কাউকে রেয়াত করা হবে না। আরে এই দলকে বিশ্বাস করবেন কি করে এই বিধায়করা, যাদের শীর্ষ নেতৃত্ব দলের এতদিনের কর্মী, এতদিনের যারা সৈনিক, তাদের উপর ভরসা রাখে না? মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটা প্রতিক্রিয়া এখানে শোনাবো আপনাদের। যে বলছেন উনি এই ঘটনা যারা ঘটিয়েছে রেয়াত করা হবে না, সই চুরি করছে তৃণমূল কংগ্রেস, সব কিছু ছেড়ে দিয়ে। কি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন। এখানে দুজন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন, দ্য কমপ্লেন্ট অ্যালেজ দ্যাট দ্য রেজুলেশন ডেটেড 6/5/2026 was manufactured and fabricated. The complaint mentioned that as many as 14 signatures were in block letters. টিএমসির দুজন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন। হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। আপনার দলের এমএলএরা লিখিত অভিযোগ করেছে, আপনাদের দলের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে। এখানে সচিবেরও কোনো রোল নেই, স্পিকারেরও কোনো রোল নেই। 13 জনের মধ্যে 3 জন কনফেস করে দিয়েছে। এই তঞ্চকতা, এই প্রতারণা, এই ধরনের সই দুর্নীতি নিজের দলের বিধায়কদের সঙ্গে নিজেরা যেটা করেছেন, আমরা আমাদের পুলিশ রাজনৈতিক মহলের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, কিন্তু আপনারা যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার কি মনে হয় এই যে বহিষ্কারের ঘটনা, এই বহিষ্কার একটা নতুন সূচনার তো করতেই পারে? কি মনে হয়? কেন বলছি এই কথা? কারণ আজকে যদি বিশ্বাস করুন এরকমটা হয়, আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আমরা বেনজল ঢুকিয়েছিলাম। আজকে স্বীকার করছেন এরা যে আমরা বেনজল ঢুকিয়েছিলাম। আমরা এক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেখছি, আজকে ঠিক আছে উনি সততার পুরস্কার হিসেবে বহিষ্কৃত হয়েছে, আমি ধরে নিচ্ছি ওনার কথা, কিন্তু যদি আজকে তৃণমূল সুপ্রিমোর এই কথা মনে হয় যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দলে ঢোকানোটা বেনজল দলে ঢোকানো ছিল, আজকে এদের কথা বলতে গিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেন যে যখন ক্ষমতার পরিবর্তন হয় এরা অন্য জায়গায় চলে যায়, তাহলে এখনো এই প্রশ্নের মুখোমুখি আপনাকে হতে হবে যে কংগ্রেস ছেড়ে যখন রাজনৈতিক দলটা তৈরি করলেন, তৃণমূল নামক রাজনৈতিক দলটা তৈরি করলেন, তখন আপনিও কি তাই ছিলেন? আজকে যে যে তকমাগুলো এদের বিরুদ্ধে লাগাচ্ছেন, সেই একই তকমা কি সেই সময় আপনি মাথায় নিয়েছিলেন? মাননীয়া, নিয়েছিলেন? আজকে দলের সার্বিক
এই হারের দায় আপনাকেই তো নিতে হবে, কারণ আপনি তো অন্ধ ধৃতরাষ্ট্র ছাড়া আর কিছু নন। আপনি তো জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দলটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে। আপনি তো জানেন যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য মুকুল রায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তা বড় নেতারা রাজনৈতিক দলটা ছেড়ে চলে গেছে। আপনি তো জানেন যে আপনার চারদিকে যারা এই মুহূর্তে রয়েছেন তারা অত্যন্ত ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে। আপনি এটাও জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট যেটা নির্ধারণ করে দেয় তার বাইরে কথা বলার ক্ষমতা কারণ নেই। কেন? আপনি যখন মার খেলেন, আপনার যে সংগ্রাম, আপনার যে লড়াই, সেই লড়াইয়ের এক বিন্দু অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন না, দেখেননি। কিন্তু তারা তো জানেন যে যারা আজকেও আপনার হাতটা শক্ত করে ধরতে চান, যারা প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস দলটা করছে, আপনি তাদেরকে গুরুত্ব দিলেন না। আপনি শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের দিকে, মুখের দিকে তাকিয়ে ভাবলেন, বা আপনার এটা মনে হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একমাত্র সেই মাসিহা যিনি আপনার লিগাসিকে বহন করে নিয়ে যেতে পারবে। কেন? কি কারণে মনে হলো আপনার? কি গুণ দেখেছেন আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে? আপনি তো বিরোধিতা করে এসেছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোন বিরোধিতাটা করে এসেছেন? একটা বাড়িতে উনি যাচ্ছেন। কি সেই বাড়ি? কি হচ্ছে সেখানে? সোনারপুরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, এই বাড়িতে একজনের খুন হয়েছে বলে অভিযোগ উঠছে। এই বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, কি কারণ থাকতে পারে? কেন? এটা প্রমাণ করতে যাচ্ছেন যে আমিও বিরোধিতা করতে পারি? এটা প্রমাণ করতে যাচ্ছেন যে আগামী দিনে নেতা আমি, মমতা বন্দ্যোপাধ্যায় নয়? আপনি অ্যালাউ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে ওনার আঘাত এত গুরুতর যে কোনো হাসপাতাল ভর্তি নিচ্ছে না। আজকে আপনি সমালোচনা করছেন যারা সত্যি কথা বলছে। এই বিক্ষুব্ধরা আপনার হাত ছেড়ে যখন নতুন একটা রাজনৈতিক দল তৈরি করবে, ধরুন সেই রাজনৈতিক দলটার নাম হলো প্রগ্রেসিভ তৃণমূল কংগ্রেস, ধরুন সেই রাজনৈতিক দলটার নাম হলো প্রগ্রেসিভ তৃণমূল কংগ্রেস, এবং সেটা প্রোগ্রেস করলো। আপনি বসে বসে আপনার এই চেয়ারে আপনি বসে বসে দেখছেন, আপনি এবং আপনার ভাইপো আপনারা বসে বসে দেখছেন যে ওই রাজনৈতিক দলটা যেটা তৃণমূল কংগ্রেসকে ভেঙে তৈরি হলো সেটা তত্তর করে এগোতে থাকলো। মহারাষ্ট্রে কি হয়েছিল আপনি ভুলে গেছেন? আমরা কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের সঙ্গে। এই সন্দীপন সাহা বলুন বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলুন, এরা তো হিমশৈলের চূড়া মাত্র। তৃণমূলের ভেতরটা পুরো পচে গিয়েছে, গন্ধ বেরিয়ে গিয়েছে, কিচ্ছু নেই আর সেখানে। আপনি বসে বসে দেখবেন এই বাহারুল ইসলামরা মুখ খুলছেন, আপনি বসে বসে দেখবেন অরূপ রায়রা মুখ খুলছেন, আপনি বসে বসে দেখবেন শুভাশিস দাসরা মুখ খুলছেন, আপনি বসে বসে দেখবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা। তালিকা দীর্ঘ থেকে দীর্ঘায়িত হবে, আপনার কিচ্ছু করার থাকবে না, কারণ আপনি ধৃতরাষ্ট্র। আপনার এখনো চোখে ঠুলি, আপনি দেখতে পাচ্ছেন না। আমরা যখন কথা বলছি অরূপ রায় কিন্তু সত্যি কথা বলছেন। ইনি তো আপনার সঙ্গে প্রথম দিন থেকে রয়েছেন, আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছেন, আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন, আপনার পাশে থেকেছেন। আজকে এই মানুষটা কি অসত্য বলছে? অরূপ রায় কি বলছে দেখুন। মিটিংয়ে গেলে সই করেছিলাম। আমি একটা সই মমতাদির বাড়িতে করেছিলাম, সেই সইটা আমি করেছিলাম, কিন্তু যে সইটা সিআইডি আমার কাছে নিয়ে এসেছিল সেই সইটা আমার নয়। অফিসিয়াল লিডার বানাতে আমাদের শোভনদেব ছাড়া দিয়ে কোনো আপত্তি ছিল না। রেজলিউশনের কাগজে আমাকে যে সইটা আমায় দেখিয়েছে সেই সইটা আমার নয়, কিন্তু আমি মমতাদির বাড়িতে সই করেছিলাম। আমার সই নয় মানেই তার মানেই অন্য কেউ করেছে। আমার সই নয় আমি বলে দিয়েছি, আমি কেন আইনি পদক্ষেপ নিতে যাবো? এনকোয়ারিতে সহযোগিতা করবো, যা সহযোগিতা করো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে সইটা আপনি করেছিলেন সেটা কি বিরোধী দলনেতা কে হবে সেটার সপক্ষে সেই সইটা করা হয়েছে? খুব সম্ভবত। তারপর যে সিআইডি যে সইটা নিয়ে আসে সেই সইটা আমার। ওনার কি দায়? কেন বলবেন? কেন অসত্য বলবেন? কেন সত্য গোপন করবেন? ওনার কি দায়? আপনি বসে বসে দেখবেন যে আপনার চারদিকে যে সমস্ত প্রাক্তন তৃণমূলীরা, এখন এই কথাই বলবো কারণ বুঝতে পারছি না তো কে কবে দল ছেড়ে কোথায় চলে যাবেন, আপনার পাশে থাকবেন কিনা। আপনি দেখবেন বসে বসে যে এই সততার যারা এখনো ঝান্ডা ধরতে চান, যারা আপনার চোখ খোলাতে চান, তারা ঠিক কোথায় থাকবেন, কোথায় যাবেন।
আমি কিছুক্ষণ আগে মহারাষ্ট্রের কথা বলছিলাম, একটা খুব শার্প ব্রেক নেব, ফিরে এসে সেটাই একবার আপনাকে মনে করাবো। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক, তার একটা ব্যাখ্যা দেখাবো আপনাদের। খুব দ্রুত ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে কথা বলছিলাম, ভোটের ফলাফলের পর কালীঘাটে প্রার্থীদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, আর সেই বৈঠকে তিনি ভেঙে না পড়ে দলকে নতুন করে গড়ে তোলার ডাক দেন, কর্মীদের পার্টি অফিস সংস্কারের নির্দেশ দেন। কিন্তু সেদিনও বৈঠকে গড় হাজির ছিলেন 9 জন, এসেছিলেন 198 জন। আর এবার জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকের তলবের পরেও মাত্র 16 জন বিধায়ক, গড় হাজির 60 থেকে 65 জনেরও বেশি বিধায়ক। ফলে বাধ্য হয়ে বৈঠকটাই বানচাল করতে হলো তৃণমূল সুপ্রিমোকে। আর এখানেই ঠিক রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক মনে করাচ্ছেন মহারাষ্ট্রের কথা। হাতের ভোটের কালি শুকানোর আগেই তৃণমূল কংগ্রেস উঠে যাবে, এটা যে বারবার বাংলায় একটা প্রচলিত বাক্যে পরিণত হয়েছিল তা আজকে হাতে নাতে প্রমাণ হতে চলেছে। তৃণমূল কংগ্রেস দলটির ভেতরে খান খান হয়ে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে, মতাদর্শহীন একটি দল। এবং আমরা বারবার বলছিলাম যে পশ্চিমবঙ্গে একটা কিন্তু চোরা স্রোত বইছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দুয়ারে মহারাষ্ট্রের একনাথ শিন্দে মডেল প্রবেশ করে গেছে। আজকে কিন্তু তার একটা আভাস পাওয়া গেল, গতকালই সেটা পাওয়া গিয়েছিল যে তৃণমূল নেত্রীর ডাকা মিটিংয়ে গ্র্যাজুয়ালি বিধায়করা যাচ্ছে না। গতকাল মাত্র 20 জন হাজির হয়েছে, 60 জন নেই। আজ যে সই জালিয়াতির চিঠিটা প্রকাশিত হয়েছে তার পরে পরেই যে বহিষ্কার করা হলো 2 জন বিধায়ককে, একজন উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, একজন এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে। এবং এই বহিষ্কার যে তৃণমূলের মানে দলের অস্তিত্বটাকে সম্পূর্ণ বিপক্ষে নিয়ে যাবে, অর্থাৎ মমতা ব্যানার্জির তথাকথিত প্রতিষ্ঠিত, তথাকথিত কারণ লোগোটাও চুরি করা এবং নাম দলের রেজিস্ট্রেশনটাও এখনও প্রয়াত মুকুল রায়ের নামে আছে। এই ব্যানার্জি পরিবারের কেউ যখন এই দলের আর রিপ্রেজেন্টেটিভ নন রাজ্যে, ব্যানার্জি পরিবারের মৌরুষি পাট্টা শেষ হতে চলেছে, যেটা ঝন্টু বড়াইক বলছেন। কারণ এই দলটার লোগো, এই দলটার রেজিস্ট্রেশন সব কিছুই মুকুল রায়ের নামে। এখনও পর্যন্ত যে সমস্ত বিধায়করা রয়েছেন এই দলে, যারা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্ত করে ধরতে চান, তারা কি করবেন জানি না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ক্যারিশমা রয়েছে কিনা, কারণ কালকে ওনার ধর্নায় বসার কথা ছিল, সেই পারমিশন উনি পাচ্ছেন না। ফলে বিরোধিতাটা শুরু করবেন কোথা থেকে? আজকে উনি যতই গালমন্দ করুন তারই দলের বিধায়কদের, কিন্তু এই ছবিটার কীরকম একটা জায়গায় গিয়ে পরিসমাপ্তি হবে আমরা জানি না। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার শোনাবো আপনাদের, দেখুন। করেছে তারাই কিন্তু আজকে গদ্দারিটা বেশি করছে। পার্টি কোনোদিন কারো কাছে পয়সা করে নেয়নি। কিছু বেনজল ক্ষমতায় যারাই থাকে ঢুকে যায় এবং তারা সুযোগটা নেয়। আবার যখন অন্য রাজনৈতিক দল ক্ষমতায় আসে তখন সেখানে তারা চলে যায়। যারা ভাবছেন এরা তাদের অ্যাসেট, তারা কিন্তু অ্যাসেট নয়। ওরা আমাদের দল থেকে চলে গেছে, আমরা বেঁচে গেছি। পার্টির থেকে টিকিট পেয়ে এমএলএ হয়েছেন, পার্টির থেকে টিকিট পেয়ে এমপি হয়েছেন, এতদিন ক্ষমতা এনজয় করেছেন। আজকে যেই পার্টি হেরে গেছে সঙ্গে সঙ্গে অন্য পার্টির সাথে আন্ডারস্ট্যান্ডিং, কেউ বলছে সম্পদ বাঁচাতে, কেউ বলছে পুলিশ থ্রেট করছে। আপনিও তো ক্ষমতা এনজয় করেছেন, করেননি? আজকে আপনার দলের বিধায়কদেরকে কাঠগড়ায় তুলে দিতে খুব সোজা মনে হচ্ছে। এখন কথা হচ্ছে যে বিরোধিতাটা করতে হবে আবার আপনাকে, আপনি তো পারবেন, কিন্তু যিনি অসুস্থ, যিনি সিআইডির সঙ্গে দেখা করলেন না, বাড়িতে শুয়ে রয়েছেন, তার কি হবে? তার রাজনৈতিক ভবিষ্যৎ নজর থাকবে সেদিকে। আর বিগ স্টোরি আজকে এখানেই শেষ করছি। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনার চোখ থাকুক CNN।